আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার আশ্বাস। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট সহ ভারতের সব ধরনের ভিসা চালু। 28 জুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকায় কাছিম। পরিবেশগত চাপের পাশাপাশি মানবসৃষ্ট কারণে অস্তিত্ব সংকট। এবং উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়ে নওগাঁর এক তরুণের সাফল্য। 7 বছর আগে গড়ে তোলা আম বাগান এখন অন্যদের অনুপ্রেরণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সঙ্গে চীনের 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, চীনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এবং চায়না যৌথভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেছেন এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে এক নতুন দিগন্ত তৈরি করবে। বেজিং থেকে রাহুলের রিপোর্ট। বেইজিংয়ে দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির পর বিকেলে স্থানীয় সময় 4:40 চীনের বিখ্যাত গ্রেট হল অব দ্য পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেও লাল গালিচার সংবর্ধনায় অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুই দেশের প্রতিনিধি দলেরও বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই সহ বিস্তারিত জানানো হয়। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হয়েছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কীভাবে চীনে বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। There were 13 or so MOUs, memorandums of understanding signed, which I will leave to the spokesperson to highlight. It shows the strong will and this positive impact of this visit. তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাওয়া জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে, ড্রেনেজ সিস্টেমে যে এক্সপার্টিস এখানে রয়েছে সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য আর বিনিয়োগ সম্প্রসারণে খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার স্থানীয় সময় সকাল 10:30 চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকের মধ্য দিয়েই শেষ হবে প্রধানমন্ত্রীর চীন সফর। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই। বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বিনিয়োগ ফোরামে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের কথা বলেছেন সরকার প্রধান। দেশে বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই চীনে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যালয় চালু করতে যাচ্ছে বাংলাদেশ।
বেজিং থেকে রাহুল রায়ের আরেকটি রিপোর্ট। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পর এবার বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন সরকার প্রধান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বিনিয়োগ ফোরামে অংশগ্রহণ করেন তিনি। সেখানে চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বে চীনের ভূমিকা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য কাজ সহজ করতে নিজের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the Second Economic Zone in Mongla. These locations provide logistics, port connectivity, utility, workers, suppliers, and a long-term ecosystem. We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লাইইউ হাইজেইন। এর আগে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির সঙ্গে প্রথমবারের মতো চীনের কমিউনিস্ট পার্টি সিসিপির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হান্ডা ও মেগা রিচের শীর্ষ প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীও দেখা করেছেন। তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেজিংয়ে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর চীন সফরের মূল কর্মসূচি। বিভিন্ন বৈঠক আর প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্টই বোঝা যাচ্ছে চীনা বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তবে শুক্রবার চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠকই নির্ধারণ করবে এই সফরের চূড়ান্ত অর্জন। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর প্রধানদের সঙ্গে একাধিক চুক্তি হয়েছে। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। ভিসার আবেদন করা যাবে আগামী 28 জুন থেকে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভিসা উন্মুক্ত হওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা কেন্দ্র থেকে ভিসার আবেদন করা যাবে। পরবর্তীতে এই কার্যক্রম বাড়ানো হবে বলে জানান হাইকমিশনার। বিস্তারিত জানাচ্ছেন নাজিব বেগ। 2024 সালের 5 আগস্ট ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশের কয়েকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এর পরপরই ভিসা কার্যক্রম সীমিত করে ভারতীয় হাইকমিশন, তবে মেডিকেল ভিসা চালু রাখা হয়। এ ঘটনার প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এলো। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
visa application continues to be issued through the 5 visa center. Ekhuni it is from 5. দায়িত্ব পেয়েই এমন ঘোষণা দিতে পেরে আনন্দিত তিনি বললেন, উপকৃত হবে সবাই। যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে, অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো, ওরাও অনেক সাজেশন দিল। আমি অনেক খুশি, আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত এই হাই কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ভেনেজুয়েলায় শক্তিশালী 2 ভূমিকম্পে এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS আশঙ্কা করছে প্রাণহানি 10,000 ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের তীব্রতায় পাশের দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাও কেঁপে ওঠে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জরুরি অবস্থা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ সরকার। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, আগে যারা রিকশায় চড়তেন তারা এখন প্রাডো গাড়িতে চড়েন, তারাই আবার জুলাই চেতনা বিক্রি করেন। আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেন সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। রিপোর্ট আরও জানাচ্ছেন চকর মালিথা। সকল সংসদ সদস্যের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করতে বৃহস্পতিবারের অধিবেশন শুরু হয় সকালে। প্রথমেই আলোচনায় অংশ নেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নাই। আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান বাজেটের ভালো দিকের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর করেছে, একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য দেন সরকারি দলের আরেক সংসদ সদস্য। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। নামাজের বিরতির পর আবার বাজেট আলোচনায় ফেরেন সংসদ সদস্যরা। বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়েই সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শিট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শিট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের 3 ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয় ছাপিয়ে ভিনিসিয়াসের বাতিল হওয়া গোলটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মেক্সিকান রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ভক্ত, বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা বিভক্ত। রিপোর্ট করছেন তানভীর আহমেদ।
জাতীয় দলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র খুব একটা কার্যকর নয় বলেই সমালোচনা ছিল। তবে এবারের বিশ্বকাপে অন্য ভিনিকে দেখছে ফুটবল বিশ্ব। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচেও গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেকে প্রমাণ করলেন 2টি গোল করে। হ্যাটট্রিকও হতে পারত যদি না রেফারির বিতর্কিত সিদ্ধান্তে তার দেওয়া 1টি গোল বাতিল হতো। ম্যাচের 22তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়াস, কিন্তু সাইড মনিটরে গোলের ভিডিও রিপ্লে দেখে ফাউলের অভিযোগ এনে তা বাতিল করেন মেক্সিকান রেফারি সিজার রামোস। এতেই শুরু হয় বিতর্ক। বিবিসির বিশ্লেষক ড্যারেন ক্যান বলেন, এটি ফাউল ছিল না, ভিনিসিয়াস শুধু নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মেরে পড়ে গেছেন। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভাও একই মত দিয়েছেন। ভিনির বল দখলের প্রশংসা করে তার দাবি গোলটি দেওয়া উচিত ছিল। তবে সাবেক স্কটল্যান্ডের ফরোয়ার্ড জেমস ম্যাকফেডেন বলেছেন, ভিডিওটি দেখলে পরিষ্কার বোঝা যায় বল কিক করার মুহূর্তে সে বাধার মুখে পড়েছিল। তার মতে এটি ফাউল এবং সঠিক সিদ্ধান্ত। গোলটি না হওয়ায় আফসোসে আছেন ভিনি, বলেছেন গোলটি হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং খেলার ছন্দ ধরে রাখা। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবল শুধু মাঠের 90 মিনিটের লড়াই নয়, কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর উচ্ছ্বাসের নাম। সেই আবেগকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেলের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিন এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ফুটবল নিয়ে প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ আর আনন্দঘন ঘন মুহূর্তে জমে উঠছে এই আয়োজন। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বিশ্বকাপ ফুটবল এলে দেশের সীমানা, পেশা কিংবা পরিচয়ের ভিন্নতা ভুলে সবাই মেতে ওঠেন একই আলোচনায়। সেই আবহকে পর্দায় তুলে আনছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। এখানে ফুটবল শুধু বিশ্লেষণের বিষয় নয়, আনন্দ ভাগাভাগিরও উপলক্ষ। প্রিয় দল, প্রিয় খেলোয়াড় কিংবা স্মরণীয় ম্যাচ নিয়ে জমে ওঠে আড্ডা। এক চান্সে গোল মারতে পেরেছি, অবশ্যই ভালো লাগছে। এবং আমি যেহেতু ব্রাজিলকে সাপোর্ট করছি, আমি চাই যে ব্রাজিলে আরও বেশি গোল হোক। এই বিশ্বকাপের যে আয়োজনটা চ্যানেল আইয়ের, সেটা একটা অসাধারণ একটা ব্যাপার হয়েছে। একদম পুরো মনে হচ্ছে একটা স্টেডিয়াম এখানে পুরো নিয়ে আসা হয়েছে, এবং আমি অনেকের ভিডিও দেখেছি যারা এখানে এসেছে এরকম গোল করেছে, এবং সেটা মনে হচ্ছে যে ঠিক একটা স্টেডিয়ামে আসি, স্টেডিয়ামের মতো করে সাজানো হয়েছে। এবং এটার জন্যই আসছি আমি আসলে চ্যানেল আইতে, সবাই এটার প্রচারণা চলছে এবং আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আই ওয়াজ অনেকদিন পরে, ছোটবেলায় বল খেলতাম, অনেকদিন তো খেলা হয়নি, আজকে আবার নতুন খেললাম, কিন্তু বিগিনার্স লাক বলে কথা আছে, প্রথমবারই গোল করেছি। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সহ আই স্ট্রাইকারে গোল করেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। দুর্বল দেশকে সাপোর্ট করি সবল দেশের বিরুদ্ধে, এটা সমর্থনের একটা, সমর্থকদের একটা শক্তি আছে, হ্যাঁ, যে বড় দলগুলোর এগেনস্টে দুর্বল দলগুলোকে সমর্থন করে থাকি, এবং একটা গোল দিলেই খুব আনন্দিত হই। এবং সেই জন্য মনি বিস্কুট আমরা প্রমোট করছি, এবং চ্যানেল আই যে এই উদ্যোগটা নিয়েছেন সেই জন্য এসএমসির পক্ষ থেকে আমরা চ্যানেল আইকে এবং চ্যানেল আই পরিবারকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম কোনো কাজ করিনি কখনো, ফুটবলের গোল কখনো দেইনি। ইটস ভেরি নিউ অ্যান্ড আই লাইক ইট, ভেরি গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ। যে এত সুন্দর একটা আয়োজন করেছে বিশ্বকাপ চলাকালে, তো বিশ্বকাপে আমি প্রায় এখন রাত জেগে দেখি এবং বরাবরই ব্রাজিলের সমর্থন করি। খুবই একটা ভালো আয়োজন করেছে। সো ইনফ্যাক্ট যে এই যে গোলটা দিলাম, যে উৎসবটা, এটাও খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু আর্জেন্টাইন সাপোর্টার, তো আমি আশা রাখি যে আর্জেন্টিনা যাতে সামনে এই ওয়ার্ল্ড কাপে যাতে জিতে। ফুটবল নিয়ে বিশ্লেষণ, স্মৃতির ঝাঁপি খুলে বসা আর খুনসুটিতে প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে অনুষ্ঠানটি। বিশ্বকাপ জুড়ে দর্শকদের সঙ্গে এমন আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নিচ্ছে চ্যানেল আই। উপহার হিসেবে এসএমসির সৌজন্যে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় মনি বিস্কুট। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
সঙ্গীতসহ সব ধরনের সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত উৎসবে যোগ দিয়ে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন তিনি। রবীন্দ্র নজরুল উৎসব শিরোনামে 2 দিনের এই সঙ্গীত উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। রিপোর্টে আরও জানাচ্ছেন লালন হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ আয়োজিত রবীন্দ্র নজরুল উৎসবের সমাপনী দিনের আয়োজন শুরু হয় নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এই সঙ্গীত উৎসবে যোগ দেন দেশের সঙ্গীত অঙ্গনের বিশিষ্টজনেরা। এ সময় সকল ভয়কে জয় করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের আহ্বান জানান সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর অনিমা রায়। এখন আমরা কাকে ভয় পাই? আমাদের তো ভয়ের দিন শেষ হয়ে গেছে, এখন শুধু জয়ের দিন। এখন আমরা কাউকে ভয় না করে শুধু জয় করার প্রতিজ্ঞ হব। এটি একটি মহৎ কাজ হবে যদি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে চাকরির সুযোগটি করে দেওয়া হয়। সাংস্কৃতিক শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আমলে না নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। যে কালচারাল এডুকেশন এবং এডুকেশনের ক্রিয়েটিভিটি আনা বা ক্রিয়েটিভ আর্টসকে ঢুকানো, এটা কখনো কন্ট্রোভার্সিয়াল হতে পারে না, কখনো না। তো আপনারাও কেউ কখনো মেনে নেবেন না এগুলো রিলেটেড কোনো কন্ট্রোভার্সি। আগামী দিনগুলোতে এই যে মিউজিক ডিপার্টমেন্ট, ফাইন আর্টস ডিপার্টমেন্ট, নাটকের মডেল, এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মানে যারা পাশ করে বের হবেন গ্র্যাজুয়েটসরা, তাদের জন্য যেন আমরা আরো সহজতর একটা পাথ তৈরি করতে পারি প্রাথমিক শিক্ষার টিচার হিসাবে নিয়োজিত হবার। উৎসবের নজরুল পর্বে সঙ্গীত পরিবেশন করেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ ইয়াকুব আলী খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিল্পীসহ বিশিষ্টজনেরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ সামুদ্রিক বাস্তুতন্ত্র। দেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশে রয়েছে বিভিন্ন প্রজাতির কাছিমের বিচরণ। কাছিম শুধু সমুদ্রের শোভা নয়, বরং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ক্রমবর্ধমান পরিবেশগত চাপ ও মানবসৃষ্ট নানা কারণে সামুদ্রিক কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। রিপোর্টে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। বাংলাদেশের উষ্ণ আর্দ্র জলবায়ু ও বিস্তৃত সামুদ্রিক জলজ পরিবেশের বড় প্রাকৃতিক সম্পদ সামুদ্রিক কাছিম। দেশে 30টি কাছিম ও কচ্ছপের প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে সামুদ্রিক কাছিম 5 প্রজাতির। এর মধ্যে সবুজ সামুদ্রিক কাছিম, অলিভ রিডলে, বাজ ঠুঁটি, মুগুর মাথা এবং লেদারব্যাক সামুদ্রিক কাছিম অন্যতম। নির্জন পরিবেশ ও খাদ্যের প্রাচুর্য থাকায় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল, সুন্দরবন ও কক্সবাজারের সৈকত, সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন ও টেকনাফের উপকূলীয় বালুময় সৈকত সামুদ্রিক কাছিমের প্রধান আবাসস্থল ও ডিম পাড়ার স্থান। জেলিফিশ নিয়ন্ত্রণ সহ সামুদ্রিক পরিবেশের সুস্থতায় কাছিমের উপস্থিতি অত্যন্ত জরুরি। তবে জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট চাপ, দূষণ ও অবৈধ বাণিজ্যের কারণে হুমকিতে সামুদ্রিক কাছিম। যথাযথ পদক্ষেপ ও সংরক্ষণের উদ্যোগ নিলে এখনও পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষণা, সরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টায় ইতিমধ্যেই আশার আলো দেখিয়েছে। টেকসই পরিকল্পনার মাধ্যমে কাছিম সংরক্ষণে শুধু পরিবেশ রক্ষাই হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই। উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর পত্নীতলার তরুণ ওবায়দুর রহমান। 7 বছর আগে গড়ে তোলা আমবাগান এখন তাকে এনে দিয়েছে সাফল্য ও পরিচিতি। তার এই উদ্যোগ অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যতদূর চোখ যায় শুধু আম আর আম,
আম্রপালি, বাড়ি 4, বানানা ম্যাঙ্গো, গৌরমতি সহ নানা জাতের আমে ভরা এই বাগানের উদ্যোক্তা ওবায়দুর রহমান। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে কৃষিতেই খুঁজে নিয়েছেন সম্ভাবনা। নওগাঁর পত্নীতলার আবাদপুরে গড়ে তোলা তার বাগান এখন সাফল্যের প্রতীক। তা আমি 2020 সালে চিন্তা ভাবনা করলাম যে বাগান করলে কেমন হয়, সকলেই তো চাকরি করে, আমি না হয় উদ্যোক্তা হলাম। 10 বিঘা জমিতে আমি উদ্যোগ নিলাম যে আসলে আমি বাগান করব। লেখাপড়া শেষ পর্যায়ে এখন যদি আমি বাগানটা করি তাহলে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, সেই কারণে আমি বাগানটা করছি। তবে ভালো ফলন হলেও এবার আমের বাজার মূল্য নিয়ে হতাশ তিনি। আর যখন আমগুলো পেকে যায় তখন আমরা কিন্তু গাছে ধরে রাখতে পারি না। এই গাছে ধরে রাখতে না পারার কারণে আমরা আমগুলো সবগুলো বাজারে, সব বাগানিরা বা আম বাজারে নিয়ে যায়, তখন বাজারে আমের দাম কমে যায়। বাগানিরা কম পাচ্ছি কিন্তু কাস্টমাররা বেশি দামে আমটা কিনতে হচ্ছে। বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা এলাকার দর্শনার্থীরা। এটা দেখার জন্য আসছি এবং তার কাছে বিশেষ পরামর্শ যে এত সুন্দর করে, এত প্রত্যন্ত অঞ্চলে এত বড় বাগান সে এই আমের জগৎ গড়ে তুলছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এই আম দেখে আমরাও বাগান করার নিয়ত করেছি এবং করব। এই ওবায়দুল ভাইয়ের বাগানে এত আম, প্রচুর আম হওয়াতেই আমি অনেক দূর থেকে আম বাগানে দেখার জন্য আসছি। খুবই ভালো লাগে এবং প্রচুর আম এখানে, মনে হচ্ছে যে এখানেই বেশ ভালো আম হয়েছে। একসময় ধানের জন্য পরিচিত এই অঞ্চলে এখন বিস্তৃত হয়েছে বাণিজ্যিক আম উৎপাদন। সাপাহার, পোরশা এবং পত্নীতলায় গড়ে উঠেছে অসংখ্য আম বাগান। তৈরি হয়েছে কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগ। ওবায়দুর রহমানের মতো শিক্ষিত তরুণরা প্রমাণ করেছেন কৃষি এখন শুধু জীবিকা নয়, সম্ভাবনাময় বাণিজ্যিক খাতও বটে। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে জানাবো নেট দুনিয়ার খবর। চলুন ঘুরে আসি নেট দুনিয়া, দেখে আসি বর্তমানে ভাইরাল কন্টেন্ট কোনটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভেতরের ভাঙাচোরা রাস্তাঘাট এবং বিভিন্ন অব্যবস্থাপনা চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তাজু ভাই। ভিডিওতে দেখা যায় এফডিসির ভেতরের রাস্তাঘাটের করুণ দশা এবং সেখানকার বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সাথে কথা বলছেন তিনি। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আগামী বাজেট নিয়ে সংলাপ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনার বিষয় ছিল ট্যাক্স জাস্টিস ইন দ্য ন্যাশনাল বাজেট অবজারভেশন অন ফিসক্যাল প্রপোজাল ফর ফিনান্সিয়াল ইয়ার 2026-27। সংলাপে বক্তারা আগামী বাজেটের বেশ কয়েকটি প্রস্তাবনার বিরোধিতা করে কারণ ব্যাখ্যা করেন। রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংলাপে সহায়তা করেছে ক্রিস্টিয়ান এইড। সংলাপে এনবিআর এর সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ, সিপিডির রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কামরান টি রহমান ও অন্যরা। এক অর্থবছরের ব্যবধানে দেশে জাতীয় পর্যায়ে ঘুষ বেড়েছে প্রায় 16,000 কোটি টাকা। 81% পরিবার দুর্নীতির শিকার। সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুদককে স্থবির করে রাখার দায়ে সরকারকে নিতে হবে মন্তব্য করে সৎ সাহসী দুদক কমিশন নিয়োগে সার্চ কমিটিকে আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন রুকসানা আমিন। প্রতি 2 বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে গবেষণা জরিপ চালিয়ে আসছে টিআইবি। দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সেবা খাতে দুর্নীতি খানা জরিপের ফলাফলে জানানো হয় 2023-এর তুলনায় 2025-এ সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। 24-25 যে জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বেড়েছে। সার্বিকভাবে চিত্রটা কিন্তু আমরা যদি দেখলাম অত্যন্ত উদ্বেগজনকভাবে আরো বেড়েছে, উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমরা আশা করব যে এই ধরনের বিষয়ে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। 12,633 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%। দুদকের কমিশন নিয়োগে গড়িমসিতে সরকারকে দায় নিতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। সরকার এবং দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এই যে অবস্থা তৈরি করা হয়েছে সেটার দায় তারা নেওয়া উচিত।
এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া হচ্ছে যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎ সাহস আছে, ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে আইনের চোখে সবাই সমান এমন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারবেন, এই ধরনের ব্যক্তিকে যেন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়। আমরা বিষয়টি আশা করব সরকারের কাছে। সমন্বিত কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা সহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। সরাসরি দুর্নীতির শিকার হয়েছেন বা ঘুষ লেনদেনে রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নির্মাণাধীন ভবনসহ যে কোনো স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজধানীর জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমে বড় ভূমিকা রয়েছে। অভিযানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্টাফ কোয়ার্টার ও পাশে দুটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া যায়। দুই ভবন মালিককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সম্প্রতি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। এ সময় রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিমানাটা আমরা করেছি, ওখানে ঠিক 7 দিন আগেই আমাদের সিটি কর্পোরেশনের মশক নিধকের কর্মীরা গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তাদেরকে বলে দিয়ে এসছে এবং আমরা নোটিশও করেছি। আজকে আমি যখন টাস্ক ফোর্স নিয়ে গেলাম, আপনারা নিজেরা খেয়াল করেছেন যে ওখানে 4-5টি পাত্র থেকে আমরা শত শত লার্ভা পাওয়া গেল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করে অধিদপ্তরের অধীনে অস্ত্রধারী বাহিনী, ডগ স্কোয়াড, থানায় হস্তান্তরের আগে আসামি রাখার জন্য হাজতখানা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। হয়তো কয়েকটা এজেন্সি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে, তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। অপরাধীরা সংগঠিত এবং আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে। এই যে মাদকদ্রব্য অনলাইনে বেচা কেনা হচ্ছে, মাদকদ্রব্যের বেচা কেনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন আসবে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম ইউরোপে চলমান তীব্র দাবদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্স সহ স্পেনের কিছু এলাকায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ইটালির 16টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যে প্রচণ্ড তাপ প্রবাহের জন্য রেড ওয়ার্নিং জারি হয়েছে এবং দেশজুড়ে অন্তত 1000-এর বেশি স্কুল শুক্রবার পর্যন্ত সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বেশিরভাগ এলাকাতেও অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও দাবদাহ ছড়িয়ে পড়তে পারে। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ক্যাশলেস লেনদেন সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে গ্রাহকদের জন্য বাংলা কিউআর সেবা চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এর মাধ্যমে দেশজুড়ে থাকা প্রায় 10 লাখ মার্চেন্ট পরিবারে যুক্ত হলো নগদ। যে কোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করে 1 জুলাই থেকে নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। সকালে রাজধানীর বনানী ক্লাব মাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলা কিউআর কোডের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ছাড়াও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। নগদের প্রশাসক জানান, এনপিএসবি যুক্ত হয় এখন থেকে ব্যাংকিং খাতের সাথে নগদের তাৎক্ষণিক সংযোগ তৈরি হলো।
1 জুলাই থেকে যেটা হতে যাচ্ছে সেটা আসলে একটু চিন্তা করতে পারি আমরা, যে আমরা আগে গিয়ে দেখতাম কি যে অনেকগুলা পজ মেশিন, অনেকগুলা কিউআর, আমি পেমেন্ট করতে যাচ্ছি, আমার কাছে নগদের ওয়ালেট, আমি পেমেন্ট করতে পারছি না, বা অন্য কারো ওয়ালেট মার্চেন্ট হলো নগদের, আমি পেমেন্ট করতে পারছি না। সেই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশলেস বাংলাদেশের যে প্রোগ্রাম সরকার নিয়েছে, বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করতেছে, সেইটা আশা করি যে ইমপ্লিমেন্ট হবে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এনআরবিসি ব্যাংকের 13তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ। উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খান ও অন্যরা। সংবাদ এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেওয়ার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও জানে ফিরব। লক্ষ্মীপুরে মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 মেয়েকে কুপিয়ে হত্যা, সংঘবদ্ধ পিটুনিতে অভিযুক্ত নিহত। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 বোন ও তাদের মাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের 6 থেকে 7 জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হওয়া সাবেক 3 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। সকালে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে 3 সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, ফেরদৌসি আহমেদ মিষ্টি ও নাদিয়া পাঠান পাপনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম। কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য BARF মিডিয়া অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের 9 সাংবাদিক। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে নির্বাচিত সেরা 9 সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম BARF এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। BARF এর সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। সড়ক পরিবহন, সেতু, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ঘোষিত সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মার রেল লিঙ্ক প্রকল্পের আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ আবদুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি ও পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম সহ বিশিষ্টজনেরা ছিলেন। রেলের জায়গা, আমরা সরকারের যত জায়গা আছে সেটা রেল মন্ত্রণালয়ের অধীন বলেন, যোগাযোগ, সড়ক যোগাযোগ বলেন, নৌ বলেন, পানি সম্পদ বলেন, ইতিমধ্যে সরকারের মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত জায়গা আছে তা চিহ্নিত করেছে
এবং এর মধ্যে কিছু জায়গা যেগুলি 1 একরের বেশি আছে সেইগুলিকে একরকম চিহ্নিত করা হচ্ছে, 1 একরের নিচে আছে সেগুলিকে একরকম চিহ্নিত করা হচ্ছে, 3 একরের উপরে যেগুলি আছে সেগুলি আবার আরেকরকম চিহ্নিত করা হয়েছে। তো 3 একরের উপরে যেখানে আছে অধিক সেগুলি চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করে কখনো স্থানীয় বিদ্যুৎ ব্যবহার করা হবে, কোনো জায়গায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ। সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খালপাড়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সে সময় সঠিক পরিচর্যা ও সংরক্ষণে রোপিত গাছগুলো বড় হয়ে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা আয়োজকদের। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল ফেডারেশনের কার্যক্রম স্থগিত। নিষেধাজ্ঞায় ফিফা ও এএফসির প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না নেপাল। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বাংলার ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন দেশীয় ফলের সাথে পরিচিত করতে ও ফলের পুষ্টিগুণ জানাতে ফল উৎসবের আয়োজন করেছে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ নরসিংদী। ফল উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোলাইমান খান মাসুম। সে সময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, তাল, আমড়া, পেয়ারা সহ উৎসব স্থান পায় 1.5 শতাধিক দেশি বিদেশি রঙিন ফল। উৎসবের মাধ্যমে বিভিন্ন তরুণ প্রজন্ম দেশীয় ফলের সাথে যেমন পরিচিত হচ্ছে, তেমনি এসব ফলের পুষ্টিগুণ জানা সহ বাঙালির ঐতিহ্য সংস্কৃতির সাথে যুক্ত হবে বলে প্রত্যাশা আয়োজকদের। পটুয়াখালীর 10 মিনা উপজেলার উত্তর রণগোপালদি গ্রামে মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। কিছুদিন ধরে ওই গ্রামের বিভিন্ন বাড়ির হাঁস মোরগ খাচ্ছিল প্রাণীটি। পরে ফাঁদ পেতে মেছো বাঘটি আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা শেষে 10 মিনার মিয়াজি বাড়ির কাছে নদী তীরের ঝোপঝাড়ে মেছো বাঘটি অবমুক্ত করে বন বিভাগের কর্মীরা। জানাবো খেলার খবর। বিশ্বকাপের রাতে মাঠে নামবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। নিউ জার্সিতে রাত 2টায় দলটির প্রতিপক্ষ ইকুয়েডর। প্রথম 2 ম্যাচ জিতে ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত হয় অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে 2014 এর চ্যাম্পিয়নরা। অন্যদিকে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ ইকুয়েডর। একই সময় ফিলাডেলফিয়া ই গ্রুপের ম্যাচে নবাগত দল কুরাসাওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট। শুক্রবার ভোর 5টায় এশিয়ার পরাশক্তি জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। এফ গ্রুপে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে জাপান। একই সময় কানসাস সিটিতে তিউনিশিয়ার মুখোমুখি হবে 3 বারের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস। সকাল 8টায় রয়েছে আরও 2টি ম্যাচ। ডি গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে তুরস্কের। ম্যাচটি হবে লস অ্যাঞ্জেলসে। আর সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করেছে ফিফা। বুধবার ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। এই নিষেধাজ্ঞার ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো আর ফিফা কিংবা এশিয়ান ফুটবল কাউন্সিল আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি সংবাদ শেষ করবে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শুরু করে জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার আশ্বাস। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট সহ ভারতের সব ধরনের ভিসা চালু 28 জুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ চীন। পরিবেশগত চাপের পাশাপাশি মানবসৃষ্ট কারণে অস্তিত্ব সংকট।
এবং উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়ে নওগাঁর এক তরুণের সাফল্য। 7 বছর আগে গড়ে তোলা আম বাগান এখন অন্যদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।